আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেডিসিনের সেকেন্ড টার্মের কোশ্চেন সলভিংয়ের ক্লাসে আজকে আমরা যেই কার্ড থেকে কোশ্চেন সলভ করব সেটা হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিক মেডিসিন। এখান থেকে আমি হাইপোন্যাট্রিমিয়া আর হাইপোক্যালসিমিয়া এই দুইটা জিনিস থেকে কিছু কোশ্চেন সলভ করব। প্রথমেই আসি হাইপোন্যাট্রিমিয়াতে। বিগত বছরগুলোতে যেই কোশ্চেন এসেছে হাইপোন্যাট্রিমিয়া থেকে সেটার সিনারিওতে এইরকম 50 ইয়ার্স ওল্ড ম্যান, 65 ইয়ার্স ওল্ড লেডি, এরকম কোনো একটা এজ, ম্যান বা উইমেন যে কোনো কিছু, প্রেজেন্টেড উইথ উইকনেস, লিথার্জি অর ড্রাউজিনেস, এইগুলোর যে কোনো একটা বা দুইটা নিয়ে প্রেজেন্ট করে। সাথে একটা সিরাম ইলেকট্রোলাইট এর রিপোর্টের রেজাল্ট দেওয়া থাকে যেখানে সিরাম সোডিয়াম লেভেল 118 অথবা 115 মিলিমোল পার লিটার, মানে হচ্ছে লেস দ্যান 135 মিলিমোল পার লিটার। তো এটা হলেই, যখন আমাদের সিরাম সোডিয়াম লেভেল 135 মিলিমোল পার লিটারের কম হয়ে যায় তখনই আমরা বুঝবো যে এই কন্ডিশনটা হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া। তারপর এই সিনারিও থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলোর মধ্যে ফার্স্টেই আছে 4 or 5 কজেস অফ দিস কন্ডিশন। হাইপোন্যাট্রিমিয়ার 4টা বা 5টা কজ। আদার ক্লিনিক্যাল সাইন্স টু লুক ফর, কী ক্লিনিক্যাল সাইন আমরা খুঁজবো। তাছাড়া হচ্ছে আউটলাইন অ্যান্ড প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট, কীভাবে ট্রিটমেন্ট দিব, অ্যান্ড কনসিকোয়েন্স অফ র্যাপিড কারেকশন। যদি আমরা র্যাপিডলি এই সিচুয়েশনটাকে ওর কন্ডিশনটাকে কারেক্ট করতে যাই সেক্ষেত্রে কী কনসিকোয়েন্স আমরা ফেস করব। ফার্স্টেই চলে আসি কজে। কজ হচ্ছে দুইভাবে লেখা যায়, এরকম ইন জেনারেল একভাবে কজ লেখা যায়, অথবা হচ্ছে ভলিউম স্ট্যাটাস ভাগ করেও কজ লেখা যায়। দুইটাই হচ্ছে আমাদের লেকচার ক্লাসে দেখিয়েছে। সো আই গেস যে কোনো একভাবে লিখলে কোনো সমস্যা হওয়ার কথা না। সো প্রথমেই হচ্ছে আমি ইন জেনারেল কজগুলোর মধ্যে যাচ্ছি। ফার্স্টেই আসে হচ্ছে এক্সেসিভ ওয়াটার ইনটেক। যখন এক্সেসিভ ওয়াটার ইনটেক হবে তখন ওভার হাইড্রেশন হবে। ওভার হাইড্রেশন হলে সেটা সোডিয়ামের লেভেলকে ডাইলুট করে দিবেন। ডাইলুট করে দিলে হাইপোন্যাট্রিমিয়া হবে। যখন রেনাল ডিসফাংশন হবে, রেনাল ডিসফাংশন হচ্ছে মানে কি রেনাল কিডনি ঠিক মতো কাজ করতে পারছে না, তখন রেনাল সোডিয়াম হ্যান্ডলিংটাও ইম্পেয়ার হয়ে হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করছে। তারপর যখন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হবে তখন অ্যালডোস্টেরন প্রোডাকশন কমে যাবে, কমে গেলেও হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করবে। এছাড়া যখন হার্ট ফেলিওর হবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কী হয়, ফ্লুইড ব্যালেন্সটা ডিসরাপ্ট হয়ে যায়, এই জন্য হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করে। এছাড়া কিছু মেডিকেশনস আছে, যেমন আমাদের ডায়ুরেটিক্স আছে, SSRI অ্যান্ড অ্যান্টি এপিলেপটিক, এগুলোও হাইপোন্যাট্রিমিয়া করে থাকে। এরপরে আমরা আসি ভলিউম স্ট্যাটাস ভাগ করে কীভাবে আমরা হাইপোন্যাট্রিমিয়ার কজ লিখবো সেটাতে। ডেভিডসনে একটা বক্স দেওয়া আছে, বক্সে এরকম সুন্দর করে সবগুলো কজ লেখা আছে। আমাদের লেকচার ক্লাসেও সেই সেম বক্সটাই আর কি স্যার দেখিয়েছিলেন। তো প্রথমে হচ্ছে হাইপোভলিমিক স্টেট। হাইপোভলিমিক স্টেটে কী এক্সাম্পল আছে, এক্সাম্পলের মধ্যে হচ্ছে রেনাল সোডিয়াম লস। রেনাল কোনো কারণে যদি সোডিয়াম লস হয়, যেমন পেশেন্ট যদি ডায়ুরেটিক থেরাপিতে থাকে অথবা তার অ্যাড্রিনোকর্টিক্যাল ফেলিওর থাকে, তাহলে রেনাল সোডিয়াম লস হবে, সেখান থেকে হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো কারণে যদি সোডিয়াম লস হয়, যেমন ভমিটিং বা ডায়রিয়া হলে প্রচুর ইলেকট্রোলাইট বডি থেকে বের হয়ে যায়, সো হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করবে। এছাড়া বার্নে স্কিন সোডিয়াম লস হয়, সেটার কারণে হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করে। ইউভলিমিক কী স্টেটে হচ্ছে হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করে, তার মধ্যে আছে প্রাইমারি পলিডিপসিয়া, এক্সেসিভ ইলেকট্রোলাইট ফ্রি ওয়াটার ইনফিউশন, SIADH অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। এখন এই SIADH এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োরেটিক হরমোন সিক্রেশন। মানে এটা হচ্ছে একটা কন্ডিশন যেখানে হচ্ছে অ্যান্টিডায়োটিক হরমোনগুলো এক্সেসিভ রিলিজ হবে, হয়ে হচ্ছে ওয়াটার রিটেনশন হয়ে হচ্ছে সোডিয়াম ব্লাডে সোডিয়ামের লেভেল লো হয়ে যাবে, লো হয়ে হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করবে। এটা আমাদের ম্যানেজমেন্টে একটু কাজে লাগবে। ম্যানেজমেন্টে যখন আমরা যাব, আমাদের আন্ডারলাইন যে কন্ডিশন এগুলো যখন ট্রিট করা লাগে, যে সিয়ার্সের কিছু কজ আছে, যেমন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু কজ আছে, যেমন স্ট্রোক, ট্রমা, টিউমার, এই ধরনের কিছু কজ, আর পালমোনারি কিছু ডিজিজ যেমন নিউমোনিয়া, টিউবারকুলোসিস, অথবা হচ্ছে কোনো ড্রাগ যেমন অ্যান্টিডিপ্রেশন, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিকনভালসেন্ট, এগুলো কোনো ড্রাগের কারণে এই সিনড্রোমটা ডেভেলপ করে। তো তখন যদি হাইপোন্যাট্রিমিয়া হয় সেক্ষেত্রে আমাদেরকে এইটার যে কজ আছে সেটাকে আমাদেরকে আগে ট্রিট করতে হবে, তারপর আমরা হাইপোন্যাট্রিমিয়া কারেকশন করব। আর হাইপারভলিমিক স্টেটে কী কারণে হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করে, তার মধ্যে আছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস, নেফ্রোটিক সিনড্রোম, আর ক্রনিক কিডনি ডিজিজেস। এখন পেশেন্টের মধ্যে কী ক্লিনিক্যাল সাইন্স আমরা পাবো? যদি পেশেন্টের হাইপোন্যাট্রিমিয়া লেভেল মাইল্ড থাকে তখন তেমন কোনো সিমটম পাওয়া যাবে না। যদি মডারেট লেভেলের হয় তখন পেশেন্টের নজিয়েটিক থাকবে, ডেলিরিয়াম থাকবে, হেডেক থাকতে পারে, এগুলো আছে কিনা আমরা একটু খুঁজবো। তারপরে যদি সিভিয়ার হয় লেভেলটা, আমাদের যে সিনারিওগুলোতে দেওয়া ছিল অনেক কম, 115, 118 এরকম, তো এটা হচ্ছে 124 মিলিমোলের পার লিটারের কম হয়ে গেলে এটা সিভিয়ারের মধ্যে চলে যাবে। তখন পেশেন্টের ভমিটিং, সমনোলেন্স, সিজার, কোমা, কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট, এইগুলো থাকতে পারে। তো এই কন্ডিশনগুলো আছে কিনা এটা আমরা খুঁজবো, তাহলে আমরা সিভিয়ারিটি বুঝতে পারবো ডিজিজের। এরপরে আমরা আসি ম্যানেজমেন্টে। তো ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের গাইডে একটু, আমার মনে হচ্ছে একটু জটিল করে দেওয়া আছে, এই জন্য আমি ম্যানেজমেন্টের লেকচার থেকে নিয়েছি। লেকচারের সাথে ডেভিডসনেরও দেখলাম মিল রয়েছে, সো গাইডেরটাতে না যেয়ে আমি লেকচারেরটাই বলছি।
যদি র্যাপিড সোডিয়াম লস হয় আর হচ্ছে ক্লিনিক্যাল সিভিয়ার হাইপোনাট্রিমিয়ার ক্লিনিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমসগুলো থাকে, তখন আমাদের কারেকশন করতে হবে র্যাপিডলি উইথ 3% সোডিয়াম ক্লোরাইড। আর যদি এটা হচ্ছে স্লোলি ডেভেলপ করে, 48 ঘন্টা বেশি সময় নিয়ে ডেভেলপ করে, তখন আমাদের রেট অফ কারেকশন অফ প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন শুড নট এক্সিড 10 মিলিমোল পার লিটার পার 24 আওয়ার। যদি স্লোলি ডেভেলপ করে তাহলে কারেকশনের লিমিটটা এই যে 10 মিলিমোল পার লিটার পার 24 আওয়ার, এই লিমিটটা ক্রস করতে পারবে না। করলে কী কনসিকোয়েন্স হবে সেটা আমরা পরের কোশ্চেনে আলোচনা করব। তারপরে হচ্ছে আন্ডারলাইং কন্ডিশনস শুড বি ট্রিটেড। আন্ডারলাইং যে কোনো কন্ডিশন থাকলে, যেমন SIADH এই ধরনের কোনো কন্ডিশন থাকলে, কোনো রাগের কারণে SIADH হচ্ছে, রাগটা স্টপ করে দিব, এই ধরনের কোনো আন্ডারলাইং কন্ডিশনস থাকলে সেটাকে আমাদের আগে ট্রিট করতে হবে। এখন আসি আমরা যদি র্যাপিড কারেকশন করি তাহলে কী কী কনসিকোয়েন্স ফেস করব সেটাতে। যদি আমাদের বডিতে হাইপোনাট্রিমিয়াটা স্লোলি ডেভেলপ করে, মোর দেন 48 আওয়ার্স টাইম নিয়ে ডেভেলপ করে, তখন হয় কি আমাদের ব্রেইন সেলগুলো এই যে স্লোলি ডেভেলপিং হাইপোঅসমোলালিটি এটার সাথে অ্যাডাপ্ট করে নেয়। কীভাবে? বাই রিডিউসিং দেয়ার ইন্টারসেলুলার অসমোলালিটি। ওদের ইন্টারসেলুলার অসমোলালিটি কমায় দিয়ে ওরা নর্মাল সেল ভলিউম মেনটেন করে, আর এই যে হাইপোঅসমোলালিটি এই সিচুয়েশনটার সাথে অ্যাডাপ্ট করে নেয়। তো এই অবস্থায় যদি আমরা হঠাৎ করে এক্সট্রাসেলুলার অসমোলালিটি বাড়াই দিই, তাহলে নিউরনের ভিতরে যে ওয়াটার আছে সেটা বাইরে চলে যাবে, বাইরে চলে গিয়ে নিউরনের ভলিউমগুলো লস হয়ে যাবে। ভলিউম লস হয়ে গেলে ওদের যে মাইলিন শীথ আছে এটা থেকে ডিটাচ হয়ে যাবে। মাইলিন শীথ থেকে ডিটাচ হয়ে গেলে যে কন্ডিশনটা ক্রিয়েট হবে সেটার নাম হচ্ছে মাইলিনোলাইসিস। এই কন্ডিশনটা কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ড্যামেজ টু মিডব্রেন স্ট্রাকচার পার্মানেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ড্যামেজ করে দিতে পারে। এটা একটা ফ্যাটাল কন্ডিশন। সো আমরা কখনোই আমাদের এই স্লোলি ডেভেলপিং হাইপোনাট্রিমিয়াকে র্যাপিডলি কারেক্ট করতে যাব না। এই ছিল হাইপোনাট্রিমিয়া থেকে সব কিছু। এখন আসি হাইপোক্যালসিমিয়া থেকে। হাইপোক্যালসিমিয়া থেকে আমি একটা কোশ্চেনই সলভ করবো। কোশ্চেনের সিনারিটা এমন: ইয়াং ফিমেল আফটার হ্যাভিং কোয়ারেল উইথ হার হাজব্যান্ড গট অ্যাডমিটেড উইথ হাইপার ভেন্টিলেশন অ্যান্ড টিটানি। তো এই সিনারিও থেকে যে কোশ্চেন আসছে সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার উইল বি ফাউন্ড অন ABG আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে আমরা কী ধরনের অ্যাসিড বেস ডিসঅর্ডার পাবো, দেন হচ্ছে টিটানি কী কজ আছে, দেন হচ্ছে কীভাবে আমরা এই টিটানি কেসকে ম্যানেজ করবো। অ্যান্সারে যাচ্ছি। ফার্স্টেই আমরা ABGতে যে অ্যাসিড বেস ডিসঅর্ডারটা পাবো সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। কেন? কারণ এই যে হাইপার ভেন্টিলেশন হচ্ছে, এই পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হয়ে কার্বন ডাইঅক্সাইড লস হয়ে যাচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কমে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেলে সেই কন্ডিশনটার নাম হচ্ছে অ্যালকালোসিস, যেহেতু এটা রেসপিরেটরির কারণে হচ্ছে। সো যেই অ্যাসিড বেস ডিসঅর্ডারটা পাবো সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন আসি কজেসে এই কী কী কারণে টিটানি ডেভেলপ করে। আমাদের ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমে গেলে হাইপোক্যালসিমিয়া হয়। এই হাইপোক্যালসিমিয়ার কারণেই টিটানি ডেভেলপ করে। ওই হাইপোক্যালসিমিক টিটানি কখন ডেভেলপ করবে? আমরা জানি কি আমাদের প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম হোমিওস্টেসিসের কাজ করে। তো এটা যখন ডিসফাংশন হবে, সেটা যে কোনো কারণে হাইপোপ্যারাথাইরয়েডিজম ডিউ টু সার্জিক্যাল, ইডিওপ্যাথিক অর ইনফিলট্রেটিভ কার্সিনোমা অথবা সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এগুলা যে কোনো কারণে যদি প্যারাথাইরয়েড ডিসফাংশন হয় তাহলে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে, সেটা থেকে হাইপোক্যালসিমিক টিটানি ডেভেলপ করবে। এরপরে আমাদের এই পেশেন্টে যেই কন্ডিশন নিয়ে আসছিল সেটা হচ্ছে অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যান্ড মেটাবলিক অ্যালকালোসিস হলে। তো এইটা হলে হচ্ছে কীভাবে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে? এই যে পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হলো, কার্বন ডাইঅক্সাইড লস হয়ে গেল, তারপর অ্যালকালোসিস হলো। অ্যালকালোসিস হওয়া মানে কি? আমাদের এই যে হাইড্রোক্সিল আয়ন এটার পরিমাণ বেড়ে যাওয়া। এটা বেড়ে গেলে এটাকে নিউট্রালাইজ করার জন্য আরও হাইড্রোজেন আয়নের দরকার হবে। সেটা কই থেকে আসবে? অ্যালবুমিনের সাথে বাউন্ড করা যে হাইড্রোজেন আয়নটা ছিল, অ্যালবুমিনের সাথে বাউন্ড করা, ও হচ্ছে রিলিজ হতে থাকবে এই যে হাইড্রোক্সিল আয়ন, এটাকে নিউট্রালাইজ করার জন্য। তখন এই অ্যালবুমিনটা তো আবার নেগেটিভলি চার্জ হয়ে যাবে, যেহেতু হাইড্রোজেনটা সরে গেছে। সো এই নেগেটিভলি চার্জ অ্যালবুমিনটা আমাদের ব্লাডে যে আয়োনাইজড ক্যালসিয়াম থাকে এইটার সাথে গিয়ে বাইন্ড করে আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কমাই দিলে হাইপোক্যালসিমিয়া হবে। সেখান থেকে হাইপোক্যালসিমিক টিটানি ডেভেলপ করবে। তারপরে আর কি কজ? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এটা যেহেতু ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হেল্প করে, সো এটা ডেফিসিয়েন্সি হলে অবশ্যই হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে। সেটা নিউট্রিশনাল বা ম্যাল অবজর্পশন যে কোনো কারণে হতে পারে। আর কী কন্ডিশন কজ আছে? ক্রনিক কিডনি ডিজিজ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হাইপোঅ্যালবুমিনেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, এগুলা কারণে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ। এবার আসি ম্যানেজমেন্টে আমরা কীভাবে করবো? ফার্স্ট এই পেশেন্টের একটা হিস্ট্রি নিব। হিস্ট্রি নেওয়ার পরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবো। ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে আমরা কী পাবো? চিলড্রেনের ক্ষেত্রে কার্পোপেডাল স্পাজম পাবো। এই কার্পোপেডাল স্পাজমে কী হয়? আমাদের ফিঙ্গারের যে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টসগুলো থাকে এগুলোর ফ্লেকশন হয়ে থাকবে, আর হচ্ছে থাম্বের অ্যাডাকশন হয়ে থাকবে। আর হচ্ছে চিলড্রেনরা পেডাল স্পাজম নিয়ে আসতে পারে, বাট এটা লেস ফ্রিকোয়েন্ট। আর স্ট্রাইডোর আর কনভালশন নিয়ে আসবে। স্ট্রাইডোর হচ্ছে পাওয়ার কারণ হচ্ছে ল্যারিঞ্জিয়াল স্পাজমের কারণে স্ট্রাইডোর হবে। আর অ্যাডাল্টের মধ্যে কী পাবো? অ্যাডাল্টের মধ্যে কার্পোপেডাল স্পাজম পাবো, বাট এটা হচ্ছে সবসময় পাওয়া যায় না, লেস অফেন পাওয়া যায়। অ্যাডাল্টে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টিংলিং অফ দ্য হ্যান্ডস অ্যান্ড ফিটস অ্যান্ড অ্যারাউন্ড দ্য মাউথ। তখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে এই সিমটমগুলো পাইলাম। এখন হচ্ছে আমরা কি ইনভেস্টিগেশন দিব হচ্ছে আমরা সিরাম ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম লেভেল করতে দিব, সিরাম বাইকার্বনেট করতে।
এবার আসি ট্রিটমেন্টে আমরা কিভাবে হাইপোক্যালসিয়ামের পেশেন্টকে ম্যানেজ করব। আমরা সবাই জানি হাইপোক্যালসিয়ামের ম্যানেজের একটা ব্যাপার, এই যে রুল অফ 10 ml 10% ক্যালসিয়াম গ্লুকোনেট ওভার 10 মিনিট। এই রুল অফ 10 অনুযায়ী আমরা পেশেন্টকে ক্যালসিয়াম গ্লুকোনেট দিলাম। তারপর এটা আবার হচ্ছে সিভিয়ার আওয়ার্স কন্টিনিউ করা লাগতে পারে, আইভি ইনফিউশনের মাধ্যমে করা লাগলে করব। আর সাথে হচ্ছে কার্ডিয়াক মনিটরিং করব। কার্ডিয়াক মনিটরিং কেন করব? কারণ হচ্ছে ক্যালসিয়ামটা আমাদের যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড ফাংশন এটাকে হচ্ছে সিগনিফিকেন্টলি এফেক্ট করে। সো যদি হচ্ছে ক্যালসিয়াম হুটহাট বেড়ে যায় তখন অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ফাংশন উল্টাপাল্টা হয়ে যাবে, এরকম হাবিজাবি কিছু কারণে আমাদেরকে কার্ডিয়াক মনিটরিং করতে হবে। আর যদি এই হাইপোক্যালসিয়ামের সাথে হাইপোম্যাগনেসিমিয়া থাকে সেটা কারেক্ট করবো কীভাবে? 50 মিলিমোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিব ইন্টারভেনাস ওভার 24 আওয়ার, 24 ঘন্টা ধরে দিতে থাকবো। আর এইটা দেওয়ার পরে হবে কি, মোস্ট ম্যাগনেসিয়ামগুলোই ইউরিনের থ্রুতে এক্সক্রিড হয়ে যাবে। সো আরও দেওয়া লাগলে তখন দিব। তবে আমরা হাইপোক্যালসিমিয়ার একটা কেসকে ম্যানেজ করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ওহিউর রহমান। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিক মেডিসিনের পরবর্তী পোর্শনটা কন্টিনিউ করছি। আমরা এখন হাইপারক্যালেমিয়া নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দেখা যাচ্ছে যে হাইপারক্যালেমিয়া থেকে আমাদের 5টা প্রশ্ন এসেছে। তো বিগত 6 বছরে 5টা প্রশ্ন এসেছে, মানে তার মানে প্রতি বছরই একটা করে আসে, ঠিক না? তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এত প্রশ্ন দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, সবগুলোতেই সিমিলার সিনারিও থাকে। একটা বয়স দেওয়া থাকে 20, 44, 48, 50, মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। সাথে সিমটম হিসেবে তার উইকনেস অথবা এক্সট্রিম উইকনেস থাকে 3 দিন, 5 দিন, 7 দিনের, এবং একটা ডিক্রিজড ইউরিন আউটপুটের হিস্ট্রি থাকতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেরাম পটাশিয়াম লেভেল 6.1, 6.2, 7, 7.5 এরকম মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার অথবা মিলিমোল পার লিটার থাকতে পারে। কিভাবে বুঝবো এটা হাইপারক্যালেমিয়া? যখন 5 এর উপরে চলে যাবে পটাশিয়াম লেভেল, তখন সেটাকে আমরা বলবো হাইপারক্যালেমিয়া। তো এখান থেকে কি কি প্রশ্ন আসে? কজ, ইম্পর্টেন্ট বেডসাইড ইনভেস্টিগেশন, ইসিজি ফাইন্ডিংস, ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশনস। তো আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। আমাদের ফার্স্ট প্রশ্ন, মেনশন 4 ইম্পর্টেন্ট কজেস অর সাম কজেস অফ দিস কন্ডিশন। হাইপারক্যালেমিয়ার কজগুলোকে একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এটা কোনো বই থেকে বা ইন্টারনেট থেকে নিইনি, এটা ক্রেডিট নেওয়ার জন্য বলছি না। এখানে যদি কোনো ভুল থাকে আমাকে পার্সোনালি জানাতে পারো, এই জন্য বলছি যে পার্সোনালি আমাকে জানালে আমি হয়তো কারেকশন করতে পারবো। তো হাইপারক্যালেমিয়ার কজকে আমরা শুরুতেই বলবো আর্টিফ্যাকচুয়াল। আর্টিফ্যাকচুয়াল মানে হচ্ছে আমার কালেকশনের কারণে দেখা যাচ্ছে কোনো কারণে হাইপারক্যালেমিয়া মনে হতে পারে, এটা আসলে ট্রু হাইপারক্যালেমিয়া না, তার বডিতে কোনো হাইপারক্যালেমিয়া নাই। আমরা জানি যে সেল পটাশিয়ামের ব্যাগ হিসেবে কাজ করে, কোনো কারণে সেল লাইসিস হলে সেলের ভেতর থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম বের হয়ে যায়। তো আমি যখন ভেনি পাংচার করব বা ব্লাড কালেকশন করব, তখন যদি তার হেমোলাইসিস হয়, আরবিসি ডিস্ট্রাকশন হয়, তখন আরবিসির ভেতর থেকে পটাশিয়াম বের হয়ে যাবে। কিংবা আমি যদি বেশি সময় ধরে টেস্ট টিউবের ভেতরে ব্লাডটাকে রেখে দিই, তাহলে ব্লাড সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে লাইসিস হয়ে তার ভেতর থেকে পটাশিয়াম বের হতে পারে। কিংবা এই পেশেন্টের যদি কোনো কারণে লিউকোসাইটোসিস বা থ্রোম্বোসাইটোসিস থাকে, ডাব্লিউবিসি প্লেটলেট বেশি থাকে, সেগুলোও দেখা যাচ্ছে টেস্ট টিউবের ভেতরে লাইসিস হয়ে পটাশিয়াম বের হয়ে আমার মনে হতে পারে যে তার হাইপারক্যালেমিয়া, কিন্তু আসলে তার বডিতে হাইপারক্যালেমিয়া নাই। এটা আসলে আর্টিফ্যাকচুয়াল কজে হাইপারক্যালেমিয়া আমার মনে হচ্ছে। এরপরে ট্রু হাইপারক্যালেমিয়ার কজের মধ্যে প্রথমেই আমরা বলবো ইনক্রিজড ইনটেক, যে আমি পটাশিয়াম বেশি খাচ্ছি, বেশি ইনটেক করছি, তাহলে আমার বডিতে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, ঠিক না? তো আমি যদি ডায়েটারি পটাশিয়াম ইনটেক বেশি করি, কিংবা আইভি ফ্লুইড যেটা পটাশিয়াম কন্টেইনিং সেটা যদি বেশি পরিমাণে দিই, তাহলে আমার বডিতে কি হবে? পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, হাইপারক্যালেমিয়া হবে। থার্ড ইম্পর্টেন্ট কজ, রিডিস্ট্রিবিউশন ফ্রম সেল। হাইপারক্যালেমিয়া পটাশিয়াম বেড়ে যাওয়া, এটা কোথায় বাড়বে? সেলের বাইরে, অর্থাৎ এক্সট্রা সেলুলার ফ্লুইডে বাড়লে সেটাকে আমরা বলি হাইপারক্যালেমিয়া, ঠিক না? তো এক্সট্রা সেলুলার ফ্লুইডে পটাশিয়াম আসার একটা ইম্পর্টেন্ট সোর্স হিসেবে কাজ করতে পারে আমাদের সেল নিজেই, কারণ সেলকে আমরা বলেছি যে সেল পটাশিয়ামের একটা ব্যাগ হিসেবে কাজ করে। এখন কোনো কারণে যদি সেল থেকে পটাশিয়াম বের হয়, সেটাই হাইপারক্যালেমিয়ার একটা অন্যতম কারণ। তো এগুলো আমরা দেখি যে কি কারণে হতে পারে। যদি বডিতে কোনো কারণে অ্যাসিডোসিস হয়, অর্থাৎ সেলের বাইরে যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যায়, তাহলে সেটাকে কমানোর জন্য বডি কি করে? হাইড্রোজেনকে সেলের ভেতরে ঢুকায় ফেলে, এবং আয়নিক ব্যালেন্স মেনটেন করার জন্য, যেহেতু একটা পজিটিভ আয়ন ভেতরে ঢুকাইছে, একটা পজিটিভ বাইরে বের করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে পটাশিয়াম। তার মানে অ্যাসিডোসিসে কি হয়? হাইড্রোজেন ভেতরে ঢুকে পটাশিয়াম বাইরে বের হয়। পটাশিয়াম যদি বেশি পরিমাণে বাইরে বের হয়, তাহলে কি হবে? হাইপারক্যালেমিয়া হবে। তাহলে একটা কারণ হচ্ছে অ্যাসিডোসিস। এছাড়া প্রত্যেকটা সেলে একটা পাম্প থাকে, যেটাকে আমরা বলি সোডিয়াম পটাশিয়াম পাম্প কিংবা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। এটা কাজ করার জন্য কি লাগে? এটিপি লাগে। আমাদের ইনসুলিন গ্লুকোজকে সেলের ভেতরে ঢুকায়, গ্লুকোজ মেটাবলিজমের মাধ্যমে এটিপি তৈরি করে, সেই এটিপিটা ফিউয়েল হিসেবে কাজ করে, যেটা সোডিয়াম পটাশিয়াম এটিপিএস রান করার জন্য খুবই দরকার।
এই পাম্পটা কি করে, 3টা সোডিয়ামকে বাইরে বের করে দেয়, 2টা পটাশিয়ামকে সেলের ভেতরে ঢুকায়, তার মানে ভালো কাজ করে, হাইপারক্যালেমিয়া করে না, হাইপারক্যালেমিয়া হতে বাধা দেয়। এখন কোনো কারণে যদি কারো ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, কিংবা এখানে লেখা আছে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, এটা মানেও আসলে ইনসুলিন ডেফিসিয়েন্সি, কারণ ইনসুলিন যদি ডেফিসিয়েন্সি না হয় তাহলে তো কারো হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস হবে না, ঠিক না? ইনসুলিন তো তাকে সেলের ভিতরে ঢুকাই ফেলবে। এখন হাইপারগ্লাইসেমিয়া থাকা মানে তার আসলে ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে। তার মানে কারো যদি ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে গ্লুকোজ সেলের ভিতরে ঢুকতে পারবে না, গ্লুকোজ না ঢুকলে এটিপি জেনারেট হবে না, এটিপি জেনারেট না হলে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতে পারবে না, পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাতে পারবে না, পটাশিয়াম বাইরেই বেশি হয়ে যাবে, যার কারণে হাইপারক্যালেমিয়া হবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের বিটা ব্লকার কি করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করে। এখন কোনো কারণে আমি যদি বিটা ব্লকার দিয়ে দিই তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে স্টিমুলেট করবে না, ইনহিবিটেড অবস্থায় থাকবে, কাজ করতে পারবে না, পটাশিয়ামকে ঢুকাতে পারবে না, যার ফলে হাইপারক্যালেমিয়া হবে। আরেকটা মেকানিজম আছে, আমাদের পটাশিয়াম সেলের ভেতর থেকে বের হওয়ার জন্য কিছু চ্যানেল থাকে যেগুলোকে আমরা বলি পটাশিয়াম চ্যানেল। সেই পটাশিয়াম চ্যানেলকে স্টিমুলেট করতে পারে আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। এখন আমি যদি কোনো কারণে আলফা অ্যাগনিস্ট দিয়ে ফেলি, এখানে বলেছিলাম বিটা ব্লকার, আর এখানে বলছি আলফা অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট দিলে কি হবে, পটাশিয়াম এই চ্যানেলগুলো দিয়ে বাইরে বের হয়ে যাবে, যার ফলে হাইপারক্যালেমিয়া হবে। এছাড়া যে কোনো সেল যদি কোনো কারণে লাইসিস হয় তাহলে সেলের সব পটাশিয়াম বাইরে বের হয়ে যাবে। এখন এটা হতে পারে মাসেল সেলের র‍্যাপডোমায়োলাইসিস হয়ে বাইরে বের হলো, অথবা আরবিসি হেমোলাইসিস হয়ে বাইরে বের হলো, অথবা টিউমার লাইসিস সিনড্রোম হয়ে সেলটা ডিস্ট্রাকশন হয়ে পটাশিয়াম সবগুলা বাইরে বের হয়ে গেলে তখনও কিন্তু হাইপারক্যালেমিয়া হবে। তাহলে এই সব কারণে রিডিস্ট্রিবিউশন ফ্রম সেল থেকে কিন্তু হাইপারক্যালেমিয়া হতে পারে। এতক্ষণ আমরা যে কারণগুলো বললাম সেগুলোতে বডিতে ইনপুট বেশি ছিল, আমি বেশি খাচ্ছিলাম, অথবা সেলের ভেতর থেকে বের হচ্ছিল, অর্থাৎ ইনপুট বেড়ে যাওয়ার কারণে হাইপারক্যালেমিয়া হচ্ছিল। এখন লাস্ট বা ফোর্থ যে কজটা বলবো সেটাতে ইনপুটে কোনো সমস্যা নাই, বডিতে নর্মাল পটাশিয়াম আছে কিন্তু সেগুলো বডি থেকে বের হতে পারছে না, অর্থাৎ আউটপুট কমে গেছে, যার জন্য হাইপারক্যালেমিয়া হবে। তাহলে কিভাবে আমাদের বডি থেকে পটাশিয়াম বের হয়, ইউরিন দিয়ে এক্সক্রিশনের মাধ্যমে। তো কোনো কারণে যদি ইউরিনারি এক্সক্রিশন কমে যায় তাহলে হাইপারক্যালেমিয়া হবে। তাহলে আমাদের কিডনির মেইন ফাংশন হচ্ছে পটাশিয়াম বের করে দেয়া। কিডনিতে যদি কোনো ডিজিজ থাকে, যেমন দেখা যাচ্ছে যে তার যদি একেআই থাকে বা সিকেডি থাকে, তখন তার গ্লোমেরুলার যে ফিল্ট্রেশন রেট আছে সেটা কমে যাবে, ফলে পটাশিয়ামকে বের করতে পারবে না, হাইপারক্যালেমিয়া হবে। কিংবা তার টিউবিউলো ইন্টারস্টিশিয়াল ডিজিজ যদি থাকে তাহলেও বের করতে পারবে না, যেমন ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস কিংবা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিংবা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যদি থাকে, তাহলে ইউরিন বের হতে পারবে না, পটাশিয়াম বের হতে পারবে না, বডিতে জমে যাবে, হাইপারক্যালেমিয়া হবে। এছাড়া পটাশিয়াম বের করার জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কিভাবে আসে, আমরা জানি রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এ কনভার্ট করে, যেটা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের মাধ্যমে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট হয়, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের জোনা গ্লোমেরুলোসার যে রিসেপ্টরগুলো থাকে সেগুলোতে কাজ করার মাধ্যমে সেখান থেকে অ্যালডোস্টেরন রিলিজ করে। সেই অ্যালডোস্টেরন এসে ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়াম পটাশিয়াম পাম্প এবং পটাশিয়াম চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করার মাধ্যমে পটাশিয়ামকে বের করে দেয়। এইভাবে পটাশিয়াম কিন্তু বডি থেকে এক্সক্রিট হয়ে যায়। এখন কোনো কারণে যদি রেনিন না আসতে পারে, রেনিনকে যদি কেউ ইনহিবিট করে, কে ইনহিবিট করতে পারে, এনএসএইট এবং বিটা ব্লকার। এছাড়া কোনো কারণে যদি এসি ইনহিবিটর আমরা দিই কিংবা এআরবি দিই তাহলে তো এগুলো কাজ করতে পারবে না, ঠিক না? কিংবা দেখা যাচ্ছে যে সবই ঠিক আছে কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিকঠাকভাবে অ্যালডোস্টেরন প্রডিউস করতে পারছে না। কোন কোন কন্ডিশনে প্রডিউস করতে পারবে না, অ্যাডিসনস ডিজিজ, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেজিয়া কিংবা আইসোলেটেড অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি, তাহলে ঠিকঠাকভাবে অ্যালডোস্টেরন আসতে পারবে না। অথবা দেখা যাচ্ছে অ্যালডোস্টেরন আসলো কিন্তু এখানে কাজ করতে পারছে না, আমরা কিছু ডায়োরেটিক্স দিয়েছি যেমন স্পাইরোনোল্যাকটন, এপ্লেরিনন, অ্যামাইলোরাইড, সেটা অ্যালডোস্টেরনকে কাজ করতে দিচ্ছে না, অথবা পটাশিয়াম চ্যানেলকে ইনহিবিট করে দিচ্ছে, যার ফলে পটাশিয়ামকে বের করতে পারবো না, বডিতে জমে যাবে এবং হাইপারক্যালেমিয়া হবে। তাহলে দেখো এই লিস্ট থেকে আমরা সবগুলো কজ ডেসক্রাইব করার চেষ্টা করেছি ওই একটা মাত্র ডায়াগ্রামের মাধ্যমে। দুই একটা হয়তো মিসিং আছে, ওগুলা না বললেও হবে, আশা করি আলাদাভাবে জেনে নিতে পারো। তাহলে এই একটা ডায়াগ্রাম থেকে কিন্তু তুমি হাইপারক্যালেমিয়ার কজগুলোকে রিভিশন দিতে পারো। আমাদের নেক্সট প্রশ্ন, রাইট ডাউন অ্যান ইম্পর্টেন্ট বেডসাইড ইনভেস্টিগেশন। বেডসাইড ইনভেস্টিগেশন আসলে ইসিজি উইথ দেয়ার এক্সপেক্টেড ফাইন্ডিংস, এবং নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট মে বি দ্য ইসিজি ফাইন্ডিংস অফ দিস পেশেন্ট, নেম ওয়ান ইসিজি চেঞ্জ। তাহলে আমাদের বেডসাইড ইনভেস্টিগেশন কি, ইসিজি করলে আমরা বুঝতে পারি। ইসিজিতে আমরা কি পাবো সেটা এখান থেকে আমরা মনে রাখতে পারি যে বামেরটা খাটো হয়ে যাবে, মাঝেরটা মোটা হয়ে যাবে, ডানেরটা লম্বা হয়ে যাবে, তার মানে খাটো মোটা লম্বা দিয়ে আমরা মনে রাখতে পারি। তার মানে পিইউএফ কি হবে, খাটো হবে অথবা একদম ফ্ল্যাট হয়ে লস হয়ে যেতে পারে।
আর মাঝের যে কিউআরএস কমপ্লেক্সটা সেটা ওয়াইডেন্ড হয়ে যাবে এবং ডানের যে টি ওয়েভ সেটা টল টেন্টেড হয়ে যাবে, যেটাকে আমরা বলি পিকড টি ওয়েভ। তাহলে এটা দিয়ে আমরা আপাতত মনে রাখলাম, মেকানিজমটা আমরা ইসিজি পড়ার পরে, বেসিক পড়ার পরে তারপর ডেসক্রাইব করার চেষ্টা করব। এছাড়া আমরা আর কি কি ইনভেস্টিগেশন করতে পারি, যেহেতু এটা হাইপারক্যালেমিয়া তাহলে ইলেকট্রোলাইট মেজার করে দেখব পটাশিয়াম লেভেল বেশি আছে। এছাড়া আমরা যেহেতু অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি একটা কজ ছিল, অ্যালডোস্টেরন যেহেতু পটাশিয়াম বের করে সাথে সে কি করে সোডিয়ামকে ধরে রাখতে সাহায্য করে। এখন অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হলে সোডিয়াম ধরে রাখতে পারবে না, যার ফলে সোডিয়াম লেভেলটা কিন্তু কমে যাবে। এছাড়া আমরা পড়েছিলাম যে কিডনি ফাংশন যদি কোনো কারণে সমস্যা হয়, একেআই সিকেডি হলেও কিন্তু হাইপারক্যালেমিয়া হতে পারে। তাহলে একেআই সিকেডি আছে কিনা সেটা জানার জন্য আমরা ক্রিয়েটিনিন মেজারমেন্ট করতে পারি। আরেকটা কারণ আমরা পড়েছিলাম অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস আছে কিনা, অ্যালকালোসিস আছে কিনা সেটা জানার জন্য আমরা বাইকার্বনেট লেভেলকে মেজার করতে পারি। তার মানে কজটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কজ থেকে আমরা ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট সবকিছুই কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবো। আমাদের নেক্সট প্রশ্ন, হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট, ইমিডিয়েট মেজার, সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট এবং 4 ওয়েস অফ ট্রিটিং ইট। অর্থাৎ আমাদের ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন সিভিয়ারিটি অ্যান্ড রেট অফ ডেভেলপমেন্ট। যেসব প্রশ্নে আমরা দেখেছিলাম যে 6.1 6.2 ছিল, অর্থাৎ কোনো কারণে আমরা যদি দেখি পটাশিয়াম লেভেল 6.5 এর চাইতে কম এবং সেখানে উইকনেসের কথাও বলা নাই, অর্থাৎ অ্যাবসেন্স অফ নিউরোমাসকুলার সিম্পটম এবং ইসিজি চেঞ্জও দেখা যাচ্ছে না, সেই সব ক্ষেত্রে আমরা জাস্ট পটাশিয়াম ইনটেক কমায় ফেলবো এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকলে সেটাকে কারেক্ট করে ফেলবো। তবে যদি পটাশিয়াম লেভেল 6.5 মিলিমোল পার লিটারের চাইতে বেশি থাকে, সিভিয়ার হাইপারক্যালেমিয়া যদি থাকে, তাহলে আমাদের ইমিডিয়েট মেজার নিতে হবে। কি মেজার আমরা নিব? সেল মেমব্রেন পটেনশিয়াল স্টেবিলাইজ করার জন্য আমরা আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে পারি 10 ml 10% সলিউশন 10 মিনিটে দিব, কারণ ক্যালসিয়াম কিন্তু পটাশিয়ামের অপোজিট অ্যাকশন করার মাধ্যমে সেল মেমব্রেনের স্টেবিলিটিটাকে মেনটেন করবে। এছাড়া আমরা হাইপারক্যালেমিয়ার কজ হিসেবে পড়েছিলাম যে সেল থেকে বাইরে বের হয়। তাহলে সেল থেকে যারা বাইরে বের হয়েছে তাদেরকে আবার সেলে ঢুকানোর জন্য আমরা কি করতে পারি? বিটা অ্যাগনিস্ট দিতে পারি। আমরা জানি যে বিটা রিসিপ্টর কি করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পকে অ্যাক্টিভেট করে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করবে? পটাশিয়ামকে সেলের ভেতরে ঢুকাই দিবে। এই জন্য আমরা বিটা অ্যাগনিস্ট দিতে পারি। এছাড়া আইভি গ্লুকোজ দিতে পারি, সাথে আইভি র্যাপিডলি অ্যাক্টিং ইনসুলিন দিব। ইনসুলিন কি করবে? সেই গ্লুকোজটাকে সেলের ভেতরে ঢুকাবে, গ্লুকোজ থেকে এটিপি জেনারেট হবে, এটিপিটাকে ইউজ করে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে, যেটা পটাশিয়ামকে সেলের ভেতরে ঢুকাই ফেলবে, যার ফলে হাইপারক্যালেমিয়া কারেকশন হবে। এছাড়া কারো যদি অ্যাসিডোসিস থাকে তখন আমরা আইভি সোডিয়াম বাইকার্বনেট দিতে পারি। বাইকার্বনেট বাইরের হাইড্রোজেনের সাথে বাইন্ড করে সেটাকে নিউট্রাল করে ফেলবে, ফলে হাইড্রোজেন ঢুকতে পারবে না, পটাশিয়াম বের হতে পারবে না, হাইপারক্যালেমিয়া হবে না। ঠিক না? এভাবে আমরা পটাশিয়ামকে শিফট করতে পারি। এছাড়া বডি থেকে পটাশিয়ামকে রিমুভ করার জন্য তার অ্যাডিকুয়েট রেনাল ফাংশন যদি থাকে, তাহলে তাকে আমরা ডায়াবেটিক্স হিসেবে আইভি ফ্রুসেমাইড এবং নর্মাল স্যালাইন দিতে পারি। ফলে তার ইউরিনেশন বেশি বেশি হবে, বেশি বেশি ইউরিন প্রোডাকশন হলে বেশি বেশি পটাশিয়াম কিন্তু সাথে এক্সক্রিট হয়ে যাবে। আর যদি রেনাল ফেইলার থাকে তখন তো এগুলো দিলেও তার ইউরিনেশন বেশি বেশি হবে না, ঠিক না? তখন আমাদের কি করতে হবে? ডায়ালাইসিস করতে হবে। এছাড়া বিভিন্ন আয়ন এক্সচেঞ্জ রেজিন আছে, যেমন সোডিয়াম জিরকোনিয়াম সিক্লোসিলিকেট, পাটিরোমার ক্যালসিয়াম কমপ্লেক্স। এগুলো আমরা ওরালি বা রেকটালি দিতে পারি, তবে এগুলো সব জায়গায় পাওয়া যায় না, এটা চাইলে নাও লিখতে পারি। আগে ইউজ করা হতো সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট, তবে ওইটার এফিকেসি নিয়েও সন্দেহ আছে, সাথে ওইটা ইন্টেস্টিনাল নেক্রোসিস করে ফেলে, যার জন্য আমরা ওইটা বর্তমানে ইউজ করি না। তো এগুলো না লিখাই ভালো। তাহলে আমরা এই 4টা মেথডে কিন্তু হাইপারক্যালেমিয়া ট্রিট করতে পারি। ইমিডিয়েট মেজার বললে জাস্ট এতটুকু লিখবো, আর সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট তার থেকে নিচের এই দুইটা। এখন ইমিডিয়েট মেজার যদি আমরা না নিই তাহলে কি কমপ্লিকেশন ডেভেলপ করবে? অর্থাৎ আমরা যদি স্ট্যাবিলাইজ না করতাম সেল মেমব্রেন পটেনশিয়াল ক্যালসিয়াম গ্লুকোনেট দ্বারা, তাহলে কিন্তু মেমব্রেন স্ট্যাবিলিটি নষ্ট হওয়ার মাধ্যমে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতো, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। শুরুতে আমরা যে 5টা প্রশ্ন দেখাইছিলাম সেটা ছাড়াও আরেকটা প্রশ্ন আসে। এখানে যদি ভালো করে দেখো, এখানে রূপন দেবের পোর্শনটা যদি শুনে থাকো ভালো করে, তাহলে বুঝতে পারবা এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে সিকেডি। তো সিকেডি নিয়ে আমি কিছু বলবো না, রূপন দেব যথেষ্ট বলেছে। সেখানে 4 ইম্পর্টেন্ট কজেস অফ অ্যানিমিয়াও বলা হয়েছে। জাস্ট এখানে যেহেতু পটাশিয়াম লেভেলটা 7.2 মিলিমোল পার লিটার, তার মানে তার হাইপারক্যালেমিয়াও আছে। এই জন্য সি নাম্বারে প্রশ্ন করা আছে, সাজেস্ট 4 ইম্পর্টেন্ট ড্রাগ থেরাপি ফর দ্য কন্ট্রোল অফ হাইপারক্যালেমিয়া অফ দিস পেশেন্ট। তো এই ভিডিওতে আমি কিন্তু হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টটা বলার চেষ্টা করেছি। তো এই প্রশ্নটা আমরা ওই 5টার সাথে ইনক্লুড করতে পারি। তো এইটুকুই ছিল আমাদের হাইপারক্যালেমিয়া সম্পর্কে কথাবার্তা।